কলম্বোতে স্টার সানডে প্রার্থনায় চার্চ ও হোটেলে সিরিজ বোমা হামলা, নিহত 207, আহত 4 শতাধিক। শ্রীলঙ্কা জুড়ে কারফিউ। নুসরাত হত্যা মামলার আসামি জোবাইরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, জড়িতদের আইনের আওতায় আনার দাবি টিআইবির। গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স বাধ্যতামূলক হলেও নিয়ম মানছে না দেশীয় এয়ারলাইন্স, নিশ্চিত করা যাচ্ছে না জবাবদিহিতা। অনুকরণ নয়, নতুন প্রযুক্তির সঙ্গে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান সজীব ওয়াজেদ জয়। এবং উন্মোচন হল বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ট্রফির, স্টেডিয়ামে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিট 50 টাকা নির্ধারণ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি সঞ্জিতা। এদিকে শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় 2 বাংলাদেশি নিখোঁজের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় শ্রীলঙ্কার পাশে থাকার এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সব ধরনের সহায়তার কথাও জানান তিনি। মন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি এই হামলার নিন্দা করেছেন, শোক জানিয়েছেন এবং শ্রীলঙ্কার মানুষের এবং সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এবং যে কোনো রাষ্ট্রের জন্য এই ধরনের হামলার পরপরের মুহূর্ত দিনগুলি খুব কঠিন হয়, সেই সময়েও শ্রীলঙ্কার মানুষের পাশে থাকার এবং রাষ্ট্রের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে পুলিশ সদর দফতর থেকে পুলিশের ফিল্ড কমান্ডারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগে থেকেই ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নিরাপত্তা জোরদারের নির্দেশ ছিল। শ্রীলঙ্কার ঘটনার পর আজ নতুন করে নির্দেশ জারি করা হলো। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করছে পুলিশ। তবে ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে নাশকতা ও হামলার হুমকি বা আশঙ্কা নেই গোয়েন্দা সংস্থার কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নুসরাত হত্যা মামলায় অন্যতম আসামি জুবাইর আহমেদ। দুপুরে ফেনীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। নতুন করে গ্রেফতার হওয়া 2 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে বিষয়টিকে সরকারের জন্য অ্যাসিড টেস্ট বলে মনে করছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের সহায়তায় রাসেল আহমেদের রিপোর্ট। নুসরাত জাহান হত্যা মামলার অন্যতম আসামি জুবাইর আহমেদ। ওড়না দিয়ে নুসরাতের হাত পা বাঁধেন তিনি। দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফুদ্দিনের আদালতে আনা হয় এই আসামিকে। আদালতে হত্যাকাণ্ড বিষয়ক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। প্রায় 3 ঘন্টার জবানবন্দিতে নিজের অংশ নেওয়ার কথাও স্বীকার করেন। আদালতে তার নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যান্য যারা সংশ্লিষ্ট ছিল সে তাদের ব্যাপারেও কি সংশ্লিষ্ট ছিল সেটা তার জবানবন্দিতে বর্ণনা করেছে। গতরাতে গ্রেপ্তার হওয়া ইফতেখার হোসেন রানা ও ইমরান হোসেন মামুনকে তোলা হয় আদালতে। তবে রিমান্ড মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি আগামী মঙ্গলবার নির্ধারণ করেছেন হাইকোর্ট। নুসরাত হত্যার ঘটনায় মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে অংশ নিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সরকারের উপর থেকে জনগণের রাস্তা হারাবে। আমরা দেখতে পাই স্থানীয় প্রশাসন এবং স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। বাগেরহাট ও কুমিল্লায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশে নুসরাত জাহান হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি চান শিক্ষক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। রাসেল আহমেদ, আরটিভি। অনুকরণ না করে নতুন প্রযুক্তির সঙ্গে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এতে ঘরে বসেই প্রান্তিক জনপদের মানুষ আয় করতে পারবে বলে জানান তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে 2 দিন ধরে চলা বিপিও সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা। রুহুল আমিন তুহিনের রিপোর্টে বিস্তারিত।
বিশ্বে এখন সবচেয়ে সম্ভাবনাময় খাত বিজনেস প্রসেস আউটসোর্সিং, যাতে ধীরে ধীরে অবস্থান করে নিচ্ছে বাংলাদেশ। আইসিটি খাত থেকে গেল বছরে 100 কোটি মার্কিন ডলার আয় হয়েছে, যার মধ্যে বিপিও থেকে এসেছে 30 কোটি ডলারের বেশি। এতে 50,000-এর মতো কর্মসংস্থান হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপিও খাতের অবস্থান তুলে ধরতে চতুর্থবারের মতো বিপিও সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ইন্টারনেটের সংখ্যা, ব্যবহারের সংখ্যা 9.5 কোটি ছাড়িয়ে গেছে। বিপিও খাতে দক্ষ ও পর্যাপ্ত জনবল তৈরি করে আগামীর লক্ষ্য অর্জনের কথা বলেন আইসিটি সংশ্লিষ্টরা। ইচ্ছা করলে একজন মা তার সন্তানকে লালন পালন করার পাশাপাশি ঘরে বসে কাজ করার মতন সক্ষমতা অর্জন করতে পারেন। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা দেশব্যাপী প্রযুক্তি ছড়িয়ে প্রশিক্ষণের মাধ্যমে আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানান। উন্নয়নকে শুধু ঢাকা চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশব্যাপী করতে বিজনেস প্রসেস আউটসোর্সিংকে কাজে লাগাচ্ছে সরকার। প্রতিটি জেলা উপজেলায় হাইটেক পার্ক করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। নতুন প্রযুক্তিকে মানিয়ে নিয়ে উদ্ভাবন আর সমাধানের সমন্বয় করতে তরুণদের প্রতি আহ্বান জানান। আমার মেসেজ হচ্ছে, অনুকরণ না করে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। নিজের সৃষ্টি, নিজের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির অনুসন্ধান করে এগিয়ে যেতে হবে। ভারত এ খাতে আগে থেকে কাজ করছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে হবে। এবারের সম্মেলন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের 20 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। সব মিলিয়ে সম্মেলনে 12টি সেমিনার ও কর্মশালা হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। সুলতান হাসান আল বলকিয়ার আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে ব্রুনেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা 2:30টার দিকে ব্রুনেই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্রুনাইয়ের দারুসালামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। এই সময় 3 বাহিনীর প্রধান, মন্ত্রিসভার সদস্য সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাকে বিদায় জানান। প্রধানমন্ত্রীর এ সফরে 2 দেশের মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ্বালানি খাত সহ বিভিন্ন বিষয়ে 7টি সমঝোতার স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরকালে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হলেও নীতিমালা প্রণয়নের 1 বছর পার হতে চললেও দেশি কোনো এয়ারলাইন্সই লাইসেন্স করেনি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, এ কারণে জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, দ্রুতই সবাইকে নীতিমালার আওতায় আনা হবে। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের বিশেষ রিপোর্ট। দেশের আন্তর্জাতিক 3 বিমানবন্দরে নিজস্ব ফ্লাইটের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং করছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া নিজ নিজ ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং করছে বেসরকারি 3 এয়ারলাইন্স, ইউএস বাংলা, রিজেন্ট ও নোভেয়ার। তবে এ সংক্রান্ত লাইসেন্স ছাড়াই কাজটি করছে 4টি এয়ারলাইন্স। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারির 1 বছর পার হলেও তাকে পাত্তা দেয়নি এয়ারলাইন্সগুলো। অনতিবিলম্বে লাইসেন্স নেয়ার অনুরোধ জানিয়ে গেল 27 জানুয়ারি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় 4টি প্রতিষ্ঠানকেই, কিন্তু তাতেও কোনো সাড়া মেলেনি। লাগেজ হ্যান্ডলিং, কার্গো লোড আনলোড, বোর্ডিং পাস সহ বিভিন্ন সেবা নিয়ে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই গ্রাউন্ড হ্যান্ডলিং নীতিমালা করা হয়েছে। অথচ এয়ারলাইন্সগুলো লাইসেন্স না নেয়ায় কোনোভাবেই তাদেরকে নিয়ম নীতির আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে মনে করেন সিভিল এভিয়েশনের এই কর্মকর্তা। উদ্দেশ্য একটাই, যে গ্রাউন্ড হ্যান্ডলিং যে সেবা, সেই সেবার মানটাকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া, তারাও যাতে সেই লাইসেন্সিংয়ের মধ্যে দিয়ে এসে একটা আন্তর্জাতিক মানের একটা পরিবেশ এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবা যাতে আমাদের এয়ারপোর্টে বজায় থাকে। যখন তারা লাইসেন্সিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে তখনই কিন্তু তারা কমপ্লায়েন্ট হয়ে যাচ্ছে, তখন সিভিল এভিয়েশনের একটা নজরদারি করার একটা রাইট চলে আসবে। তবে লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে কঠিন শর্তগুলোকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বেসরকারি এয়ারলাইন্সগুলো। আমরা যে গড়িমসিটা করতেছি সেটা হচ্ছে যে যেসব তারা শর্তগুলি রেখেছে
ওই শর্তগুলিকে আমরা রিভিজিট করতে বলেছি। বিমান চাচ্ছে না যে এটা লাইসেন্স হোক আর থার্ড পার্টি আসুক, কারণ হচ্ছে বিমানের মেইন ইনকামটা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং, এমন একমাত্র করছে। আমাকে যদি আজকে থার্ড পার্টি গ্রাউন্ড হ্যান্ডলিং দেওয়ার পারমিশন সুযোগ দেয়, আমি তো কালকের থেকেই করব। যাত্রী সেবার মান বাড়াতে দ্রুতই সবাইকে লাইসেন্সের আওতায় আনা হবে বলে জানান সচিব। গ্রাউন্ড হ্যান্ডলিংটা আসলে বিমানের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যতটুকু জেনেছি সিভিল এভিয়েশন থেকে একটা প্রস্তাব পাওয়ার পরে মন্ত্রণালয় থেকে গ্রাউন্ড হ্যান্ডলিং এর একটা নীতিমালা তৈরি করা হয়েছে। আমার জানা মতে নীতিমালাটা এখনো কার্যকরী হয়নি। আমি বৃহত্তর স্বার্থে নীতিমালাটা কার্যকরী করার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি সবাইকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসবো। লাইসেন্স করার ক্ষেত্রে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান বিমান প্রতিমন্ত্রী। আইনের আওতা সবাইকে আসতে হবে, কেউ তো আইনের ঊর্ধ্বে না। আর সমস্ত কিছুই আমি চাই যে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হোক, কোনো ধরনের অস্বচ্ছ প্রক্রিয়া আমরা অ্যালাউ করব না। একটি নিয়ম নীতির মধ্যে বিমানবন্দরের যাত্রী ও পণ্য পরিবহন সহ গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ করতে চায় সরকার। বাংলাদেশ বিমান সহ বাকি যে 3টি এয়ারলাইন্স তারা গ্রাউন্ড হ্যান্ডলিং এর লাইসেন্স নেওয়ার ব্যাপারে যে গড়িমসি করছে, সেটি দ্রুত যদি সমাধান না করা যায় তাহলে এই জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, RTV, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এবারে মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। এগিয়ে যাবার নেইমানা মন্ত্রে উপভোগের লড়াইতে সফল হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ, এমন আশাবাদ জানালেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আর স্টেডিয়ামে দর্শক উপস্থিতি নিশ্চিত করতে টিকিটের মূল্য মাত্র 50 টাকা নির্ধারণের কথা জানালেন টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অরণ্য গফুরের রিপোর্টে বিস্তারিত। বল মাঠে গড়ানোর আগে উন্মোচিত হলো বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের শেষ আকর্ষণ। ইংল্যান্ডের খ্যাতনামা প্রতিষ্ঠানের নির্মিত সোনালী ট্রফিটির উচ্চতা 27 ইঞ্চি। 3রা মে চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে নতুনত্বে ভরা এই সোনালী ট্রফি। We are really excited and counting time for this event, and I believe everybody will enjoy it. নারীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সঙ্গে জড়ালেন এগিয়ে চলা নারীদের অন্যতম প্রতিনিধি শিরিন শারমিন চৌধুরী। এগিয়ে যাওয়ার নেই মানা, এই স্লোগান নিয়ে এগিয়ে যাবে অনূর্ধ্ব-19 বছর বয়সের এই টিমের মেয়েরা। আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের মেয়েরা তাদের খেলার নৈপুণ্য, পারদর্শিতা স্বাক্ষর রেখে বাংলাদেশকে বিশ্বে মেয়েদের ফুটবলে এবং মেয়েদের ক্রীড়ায় পরিচিত করে তুলতে পারবে। এমন টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়ে বেশ খুশি অংশগ্রহণকারী দলগুলো। মাঠের লড়াইতে সন্তুষ্ট করতে চান দর্শকদের, তবে আয়োজক হিসেবে চ্যালেঞ্জ থাকছে বাফুফের ওপর। বিশেষত প্রচারের দৃশ্যমানতা বেশ কম, তবে গণমাধ্যমের কল্যাণে প্রচারণা পূর্ণ হয়েছে বলে মনে করেন আয়োজকরা। ব্র্যান্ডিং প্রয়োজন, পোস্টার এগুলো তো আমাদের চলছে, বা আমাদের মাইকিং অন্য জিনিসগুলো সবই চলছে, এবং অলমোস্ট 30,000 পোস্টার আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দিয়েছি, ফেস্টুন, ব্যানার। জাতীয় স্টেডিয়ামে খেলা দেখার জন্য যে যে জায়গায় টিকিট থাকা প্রয়োজন, আমাদের বাফুফে অফিস সহ টিকিট কাউন্টারে আজকে থেকেই টিকিট অ্যাভেলেবল। স্বাগতিকদের ভালো করার ব্যাপারে আশাবাদ জানিয়ে দলকে অনুপ্রেরণা দিতে মাঠে এসে খেলা দেখার আহ্বান টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য, আমার এই মেয়েদেরকে উৎসাহিত করার জন্য আমি দর্শকদেরকে অনুরোধ করব, মাঠে আসুন, বাংলাদেশের মেয়েদেরকে তারা উৎসাহিত করুন। সোমবার বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ মাঠে গড়ানোর মাধ্যমে নতুন এক অধ্যায় যোগ হবে বাংলাদেশের ফুটবলে। অরণ্য গফুর, RTV, ঢাকা। বঙ্গমাতা ফুটবলের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জানান দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। অথচ একসময় লড়াই তো দূরের কথা, মেয়েরা মাঠে নামতো শুধু নিয়ম রক্ষার জন্য। নারী দলের এমন বদলে যাওয়ার পেছনে বড় অবদান কোচ গোলাম রাব্বানী ছোটনের। তার ফুটবলার থেকে কোচ হয়ে ওঠা নারী দলের সাফল্যের রহস্য সহ নানা দিক বিশেষ প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছেন মমিন রোহন। এদেশের মেয়েরা প্রতিযোগিতামূলক ফুটবল খেলবে, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করবে, দেশে বিদেশে ওড়াবে লাল সবুজের পতাকা। কয়েক বছর আগে কে ভেবেছে এমন কথা? পশ্চিমবঙ্গ
তা আমাদের মেয়েরা ওদের সাথে পিছে পিছে দৌড়াচ্ছে। যারা আমার পাশে বসা ছিল তারা খুব মেয়েরা খেলতে পারে না বা এরকম মন্তব্য করতেছিল। ওইটা আমার উপলব্ধি হয়েছে যেদিন আমি প্রথম আসলে মহিলা টিমে জয়েন করলাম। তখন আমার একটাই বক্তব্য ছিল যে ফুটবল খেলতে হবে, দৌড়ায় খেলতে হবে, আর ফুটবল খেলাটা মানে ফুটবলের মতোই খেলতে হবে ফুটবল। পরের গল্পটা সবারই জানা, যে মেয়েরা একসময় ঠিকমতো ফুটবলে লাথি মারতে পারত না, পরশ পাথর ছোটনের কোচিং দক্ষতায় তারাই আজ স্বপ্ন দেখাচ্ছে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার। অথচ কোচ হওয়ারই কথা ছিল না ছোটনের। বাবা চেয়েছিলেন ছেলে ফুটবলার হবে। বাবার স্বপ্ন পূরণে 1988 থেকে 2002 সাল পর্যন্ত ঢাকার ক্লাব ফুটবলে খেলেছেন আরামবাগ, ফকিরেরপুর, ওয়ারী ও বিআরটিসিতে। ক্লাব ফুটবলের গণ্ডি পেরোতে পারেননি, কিন্তু তার ফুটবল জ্ঞান মুগ্ধ করত সবাইকে। যে কারণে খেলোয়াড় থাকা অবস্থায় 1993 সালে মতিঝিলের টিএনটি কলোনির কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় ছোটনের হাতে। বিনিময়ে ছোটন তুলে দিয়েছেন সাফল্য। আমি 93-তে যখন ওয়ারিতে খেলি তখনই ওনারা জোর করে আমার কোচিং এর সাথে সম্পৃক্ত করে ওই বছরই পাইনিয়ার থেকে চ্যাম্পিয়নের টিএনটি 3rd ডিভিশন ওঠে। 2005-এ আমি টিএনটি ক্লাব 2nd ডিভিশন, আপনার দিলকুশা ক্লাব আপনার 3rd ডিভিশন এবং দীপালি প্রিমিয়ারে আমি 3টা ক্লাবে ওই বছর আমি আসলে ট্রেনিং করি। 2006-এ আমার এপ্রিলে চাকরি হয় বাফুফেতে। 2009-এ জুন মাসে মহিলা টিমের সাথে আমি সম্পৃক্ত হই। নারী দলের এখন জয় জয়কার। সংস্কার আর সামাজিক প্রতিবন্ধকতার দেওয়াল ভেঙে মেয়েদের প্রতিভা বিকাশে আলোর পথ দেখাচ্ছে এই সাফল্য। তারপরও ছোটনের মনে দানা বেঁধেছে অন্য এক শঙ্কা। 2015-তে আমরা খেলতে গেলাম এসএ গেমস, 30টা হলো 27, সৈন্য হলো 26, এরকম বেশ কিছু প্লেয়ার আছে যারা হলো খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় মানে পিক, মানে ওর কাছে আমরা সার্ভিসটা পাবো। ওই সময় তারা বিয়ে করলো, বিয়ে করে সংসার, তারপরে বাচ্চা, আমাদের দেশে যেটা স্বাভাবিক হয়ে থাকে। এই 3টা প্লেয়ার পেলাম না। আর ওই টুর্নামেন্টে যদি আমি এই 3টা প্লেয়ার পাইতাম তাহলে তো দেখা যাচ্ছে আমরা রূপার জন্য আমরা রূপাও পেতে পারতাম। কারণ আমরা আবারও যে 27-28 পর্যন্ত পাবো কিনা, 27-28 যদি না পাই তাহলে তো আবার আমাদের সেই একই রয়ে গেল। তবে আপাতত খেলোয়াড় তৈরির এই কারিগরের ভাবনা জুড়ে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপ জয়লাভ করে স্মরণীয় করে রাখতে চাই যে প্রথম। মমিন রোহন, আরটিভি, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হোসেন এইচ.ডি. ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেল 3টায় প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার কাছে ব্যয়ের হিসাব জমা দেয়। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় খরচ হয়েছে 1,05,00,000 টাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন শেষ হওয়ার 90 দিনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান আছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগই শুধু হিসাব জমা দিল, অন্য কোনো রাজনৈতিক দল এখনো জমা দেয়নি। দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে সবাইকে ভ্যাট ট্যাক্স দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.ডি. ইমাম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির 10 বছর শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আলোচনায় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কারণেই দেশে আজ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার পরামর্শ দিয়ে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকলে দেশ স্বপ্নের চেয়েও সুন্দর হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন উচ্চতায় বাংলাদেশ এসে গেছে, এটিকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাই, স্থানে নিয়ে যাই। শেখ হাসিনার প্রতিটি রক্তবিন্দু কমিটেড ফর দিস নেশন, ফর হার ফাদার্স কমিটমেন্ট। আজকে বাজেটেরও শতকরা সম্ভবত 92-93 ভাগ এখন নিজের অর্থায়নে আমরা করি। এটি চারটিখানি কথা নয়। আমরা যে স্বপ্নের কথা বলেছি 2021 সাল নাগাদ, 2041 সাল নাগাদ, আমরা শেখ হাসিনার নেতৃত্বে, গতিশীল নেতৃত্বে ইনশাআল্লাহ সেই স্বপ্নের ঠিকানাকেও অতিক্রম করতে পারবো। আজ পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছে দেশের মুসলিম সম্প্রদায়। এই উপলক্ষে সারা দেশে মসজিদে বিভিন্ন আয়োজন রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মাগরিবের নামাজের পর থেকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী নানা আয়োজন পালন করছে। দর্শক, এই মুহূর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, শবে বরাতের পবিত্রতা ও ইবাদত বন্দেগী কেমন চলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাবিলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আপনি জানেন যে আর কিছুক্ষণ পরে এশার নামাজের পর থেকে আসলে এই যে রাত, শবে বরাতের রাতে যে
মানুষের যে আগমন, এই মসজিদটিকে কেন্দ্র করে কিন্তু সারা ঢাকা শহর থেকে এবং ঢাকার বাইরে থেকে অনেকেও কিন্তু এই মসজিদে পবিত্র এই শবে বরাতের রাতে নামাজ পড়তে আসেন এবং তারা এখানে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করেন এবং তারা মুসল্লিদের আমরা কিন্তু এই মাগরিবের নামাজের সময়ও কিন্তু একটা ঢল নামতে দেখেছিলাম। সেই ঢল কিন্তু এখন পর্যন্ত আছে। প্রচুর মুসল্লি কিন্তু এরই মধ্যে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং এখনও বাইরে যারা আছে তারাও কিন্তু অপেক্ষা করছে যে আর কিছুক্ষণ পরে এশার নামাজ যখন শুরু হবে তখন কিন্তু তারা সেখানে যাবে। এবং আপনি জানেন যে আজকের এই রাতে আল্লাহর দরবারে সবাই কিন্তু ক্ষমা প্রার্থনা করার জন্য তারা আসছেন এবং সারা রাত তারা এই ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন এবং তারা চাইবেন যে আজকের এই মুক্তির রাতে তারা যেন তাদের যে গুনাহ আছে সেগুলো থেকেই করবে। আমরা এখানে কথা বলেছি বেশ কয়েকজন মুসল্লির সঙ্গে, তারাও জানিয়েছেন যে এখানে এরই মধ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আপনি জানেন যে আজকে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার পর থেকে কিন্তু আমরা সন্ধ্যার পরে দেখেছি পুলিশের সদস্যদের সংখ্যা কিন্তু এখানে বেড়েছে এবং কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে আসলে জোরদার করা হয়েছে সেটি আমরা জানতে চাইব যে আমাদের এখানে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং নাবিল আপনাকে জানানোর চেষ্টা করব যে কী ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে পুলিশ সদস্যরা এই উত্তর গেট এবং দক্ষিণ গেট দুটি গেটে আছে। আমরা এখন যাচ্ছি, মাহমুদ ভাই উনি আছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার কাছে একটু জানতে চাইব কী ধরনের ব্যবস্থা আসলে নিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে শ্রীলঙ্কার আজকের এই ঘটনার পরে আপনারা কী ধরনের ব্যবস্থা? হ্যাঁ, একটা দুঃখজনক ঘটনা শ্রীলঙ্কায় ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার প্রেক্ষিতে আমরা আরও বেশি সতর্ক, বিশেষ করে বাইতুল মোকাররম মসজিদে যেন কোনো প্রকার মুসল্লিদের নামাজে বা ইবাদতে ব্যাঘাত সৃষ্টি না হয় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এজন্য আমরা পর্যাপ্ত অফিসার ফোর্স নিয়োগ করেছি এবং প্রতিটা ব্যক্তি তাদেরকে চেক করে তারপর মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে যাতে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়। দুটো গেটেই একইভাবে রাখছেন নাকি? প্রতিটি গেটেই অফিসার ফোর্স নিয়োগ করা আছে, ডিপ্লয়মেন্ট করা আছে। নাবিলা, শুনছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা বলছেন জোরদার করছেন, প্রত্যেককে তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে দেবে। আমরা একজন মুসল্লি আছেন, আমরা একটু যদি কথা বলি, আপনি কি এই মসজিদে সবসময় নামাজ পড়তে আসেন না আজকের দিন হিসাবে আসেন? আমি প্রত্যেক জুম্মা এখানে পড়ি এবং শবে বরাত, রোজার মাস এখানে নামাজ পড়ি। আপনি তো এর মধ্যে বাসা থেকে একবারে বের হয়ে আসছেন? হ্যাঁ, একবারে বের হয়ে আসছি। আপনি তো এখানে নামাজ পড়ার জন্য আসছেন আজকে? আমি আর জি, আজকে এটা মুসলমানের জন্য অত্যন্ত বড় দিন, রাত, আজকে ক্ষমার রাত, অত্যন্ত এটা আজকে মাপ চাওয়ার রাত, আল্লাহর কাছে সবকিছু চাওয়ার রাত, আল্লাহর সাথে তওবা করার রাত। আমরা জাতি হিসেবে আমরা তওবা করবো আজকে মুসলমান হিসেবে। ধন্যবাদ। নাবিলা, শুনছিলেন যে মুসল্লিরা কিন্তু এর মধ্যে সবাই এসেছে এবং তারা এই সারা রাত এখানে কিন্তু তারা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির। আজ শুভ ইস্টার সানডে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যথাযথ ধর্মীয় মর্যাদায় সকাল থেকে দিনটি উদযাপন করছে। এর অংশ হিসেবে মিরপুর আন্তঃমাঞ্জলিক ঐক্য সহযোগিতা যিশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে প্রাতঃকালীন উপাসনার আয়োজন করে। তাদের বিশ্বাস, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর এই দিনে পুনরুত্থিত হয়েছিলেন। তাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এই দিনটি। অনুষ্ঠানে আন্তঃমাঞ্জলিক ঐক্যের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যীশুখ্রিস্টের জন্ম এই ধর্মের জন্য একটি উৎসব বটে, কিন্তু এই পুনরুত্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যিশু যদি তার মৃত্যুকে জয় করতে না পারতেন, পুনরুত্থিত না হতেন, তবে আমার জীবনের যে মুক্তি, আমার জীবনের যে মুক্তির যে গ্যারান্টি, তা নিশ্চিত হতো না। রাজধানীর কেরানীগঞ্জে 5টি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এসব কারখানায় বিভিন্ন বিদেশি পণ্যের ব্র্যান্ড নকল করে দীর্ঘদিন ধরে প্রসাধনী তৈরি করত একটি চক্র। এসব কারখানা থেকে 2 কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানা বন্ধ করে দেওয়া হয়। নকল প্রসাধনী তৈরির অভিযোগে 8 জনকে 6 মাসের জেল ও 36 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নকল পণ্যের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান এসব পণ্য বিক্রয় করবে তাদেরকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।
সেখানে দেখবেন যে নামি দামি ব্র্যান্ডের ইয়েগুলো নকল হচ্ছে, যেমন জনসনস, যেমন প্যারাসুট, হ্যাঁ, কন্যাকুমারী। আমরা গেলে এই ধরনের প্রোডাক্টগুলো বাজারে চাই, এগুলো চাহিদা বেশি, উচ্চ চাহিদা সম্পন্ন যে জিনিসগুলো রানিং প্রোডাক্ট এগুলাই আপনার নকল হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং নজরদারি অব্যাহত থাকবে। আমরা চাই না কোনোভাবেই কোনো ব্যক্তি এই ধরনের অপরাধ করুক, আমাদের জনস্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকির কারণ হোক। সুতরাং যে কোনো মূল্যে এটি আমরা বন্ধ করতে চাই। যারা এই সমস্ত পণ্য বিভিন্ন শোরুম বিক্রি করছেন, অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানেও কিন্তু বিক্রি করছেন, তারাও সতর্ক হবেন, কারণ এই সমস্ত পণ্য নকল পণ্য যেখানেই পাওয়া যাবে প্রত্যেক কিন্তু শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে 3 বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন স্কুলের ও 1 জন কলেজ শিক্ষার্থী। বেলা 12টার দিকে উপজেলার মীরগঞ্জ বিওপির পাশে সুফিয়ানের ঘাটে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুগড় গ্রামের ঈশা ও জিম এবং তাদের চাচাতো বোন শিবরা। এদিকে 4 জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। সকালে নাটোরের বড়াই গ্রামে বনপাড়া বাইপাসে মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার সাগরদিঘি সখীপুর সড়কে ট্রাক চাপায় এক ভ্যান চালক মারা গেছেন। যশোরের বাঘারপাড়া এবং মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন 2 জন। আহত এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে চট্টগ্রামের শেরশাহ বাংলাবাজার এলাকায় ট্রাক কভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজারে এলো সনি র্যাঙ্কসের নতুন 5টি মডেলের র্যাঙ্কস ও কেলভিনিটার এসি। রাজধানী বাংলা মোটরের র্যাঙ্কস কার্যালয়ে পণ্যের বাজারজাতকরণের উদ্বোধন করেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন। বাজারজাত করা নতুন এসির দাম 39,900 টাকা, তবে বৈশাখ মাসে পাওয়া যাবে 29,900 টাকায়। 5 বছরের ওয়ারেন্টি সহ এসিগুলো সুদবিহীন 25 কিস্তিতে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ফিন্যান্স ডিরেক্টর রাকিবুল ইসলাম, তানভীর হোসেন, জেনারেল ম্যানেজার সেলস মার্কেটিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রূপায়ণ সিটি উত্তরা আবাসন প্রকল্পে গ্রাহকদের জ্বালানি চাহিদা মেটাতে গ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ নিয়ে রোববার বসুন্ধরা হেডকোয়ার্টারে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী সম্পূর্ণ প্রজেক্টে জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম এমন ধারণ ক্ষমতার স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে এলপিজি সরবরাহ করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান শফিয়াত সোবহান এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এটির সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ, তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। কলম্বোতে ইস্টার সানডের প্রার্থনায় চার্চ ও হোটেলে সিরিজ বোমা হামলা, নিহত 207, আহত 4 শতাধিক। শ্রীলঙ্কা জুড়ে কারফিউ। নুসরাত হত্যা মামলার আসামি জোবায়েরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, জড়িতদের আইনের আওতায় আনার দাবি টিআইবির। গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স বাধ্যতামূলক হলেও নিয়ম মানছে না দেশীয় এয়ারলাইন্স, নিশ্চিত করা যাচ্ছে না জবাবদিহিতা। অনুকরণ নয়, নতুন প্রযুক্তির সঙ্গে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আইসিটি খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান সজীব ওয়াজেদ জয়ের। এবং উন্মোচন হল বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ট্রফির। স্টেডিয়ামে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিট 50 টাকা নির্ধারণ। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।